তারা তাদের যে প্রাপ্য 16 থেকে 19 পর্যন্ত তাদের যে প্রাপ্য হয় তার 43% পেয়েছেন। 57% কাটমানি হিসেবে আগের সরকার তার পকেট থেকে কেটে নিয়েছিলেন চুরি করে। কর্মচারীদের টাকাটা ঢুকালো, তখন আমরা দেখলাম যে মাত্র টোটাল করলে পরে ওই 16 থেকে 19 তাতে 43-44% ডিএটা দিয়েছে। বাকিটা একদম সরকার নিজের তহবিলে রেখে দিয়েছে। একদম পরিকল্পিতভাবে ভুল হিসেব করে বর্তমান সরকারও সেই ভুল হিসেব সংশোধন করছেন না, অর্থাৎ সেই কাটমানি সেই চুরির সংস্কৃতিটা আজকেও চলছে। ক্যান্টিনের কথা একটা বারও তারা বলছে না। তাই আমাদের সন্দেহ হয় সরকার কি চাইছে, তাদের কি দেবে না। তবে আপনি একজন আইএএস অফিসার, আপনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে পান, কাজে আপনি জানেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কী। তাহলে আপনি আগের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের নির্দেশে একটা চক্রান্ত করেছেন এবং অন্যায় করেছেন। আমাদের 57% প্রাপ্য আপনি কেটে নিয়েছেন। এটা ঠিক না ভুল? উনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে কোনো জবাব দিতে পারেননি। সরকার তো নিজস্ব ফর্মুলাতে তারা ক্যালকুলেশন করে ডিএটা দিচ্ছে 605। এই যে 10 বছরের যে ডিএটাকে গড় করে 605 হিসাব ধরে দেওয়ার ফলে আমাদের ডিএটা একটা সময় যেখানে 10% হয় সেখানে 2% হয়েছে, যেখানে 5% হয় 0% হয়েছে। এরকমভাবে নেগেটিভ মাইনাসে গিয়ে আমাদের যে এই যে টোটাল ডিএটা বহু পরিমাণ কমিয়ে দিয়েছে। রূপা 2009-এ এটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট সরকারের। মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে এই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এআইসিপিআই মেনে। কাজেই রিলিফ কথাটা ব্যবহার করবেন কেন? ওয়ার্কচার্জ কর্মচারী তাদের রেগুলারাইজেশন 1974 সালে তৎকালীন সরকার করেছিলেন যে 3 বছর চাকরি করলে তাদের কোয়াজি পার্মানেন্ট হবে, তাদের ছাঁটাই করা যাবে না। আর 10 বছর চাকরি হলে তাদের পার্মানেন্ট করতে হবে, রেগুলার এস্টাবলিশমেন্টে ঢুকিয়ে দিতে হবে। 34 বছর বাম শাসনে এই একই অর্ডার চলেছে। 2011 সালে একেবারে চিটিংবাজি করে তাদের এই অর্ডারটা খারিজ করে দিলেন। স্যার, গ্র্যান্টিং এইডদের মধ্যে এক সারির কর্মচারী যারা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, তাদের বিষয়টা কি আদৌ সুরাহা হবে? নতুন সরকার এসছে, তারা কি ভেবেচিন্তে দেখছে? আপনাদের কাছে কোনো আপডেট রয়েছে? দেখুন, তাদের হতাশাগ্রস্ত হয়ে পড়াটা খুব স্বাভাবিক। যে কোনো শ্রেণীর মানুষের বিষয়ে আপনাকে বলতে হলে বা তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আপনাকে তাদের জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে হবে। আপনি ভাবুন, 2রা এপ্রিল জেলা ট্রেজারি থেকে যে সমস্ত সরকারি পেনশনার পেনশন পান তারা পেয়ে গেছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে 16 থেকে 19। যদিও ভুল হিসেবে ঢুকেছে, তারা তাদের যে প্রাপ্য 16 থেকে 19 পর্যন্ত তাদের যে প্রাপ্য হয় তার 43% পেয়েছেন। 57% কাটমানি হিসেবে আগের সরকার তার পকেট থেকে কেটে নিয়েছিলেন চুরি করে। একদম পরিকল্পিতভাবে ভুল হিসেব করে বর্তমান সরকারও সেই ভুল হিসেব সংশোধন করছেন না, অর্থাৎ সেই কাটমানি সেই চুরির সংস্কৃতিটা আজকেও চলছে। এবার গ্র্যান্টিং এডের কর্মচারীরা আজ পর্যন্ত, আজকে 14ই জুলাই, এখনও পর্যন্ত 1 নয়া পয়সা পাওয়া দূরের কথা। আগের সরকারের আমলে তো একটা অর্ডার বেরিয়েছিল, আজকে এই সরকার সম্পূর্ণ নিশ্চুপ। 5ই ফেব্রুয়ারি রায় হয়েছে, আজকে পর্যন্ত গ্র্যান্টিং এড সম্পর্কে একটা শব্দ সরকার উচ্চারণ করেনি। আমরা 1 জুন অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা গ্র্যান্টিং এডের কথা তাদের বলেছিলাম যে আমরা রাজ্য সরকারি কর্মচারী যা আছি তার থেকে অনেক বেশি সংখ্যায় আছে গ্র্যান্টিং এডের কর্মচারী, এবং পেনশনার। বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, বিভিন্ন আন্ডারটেকিংস, অসংখ্য কর্মচারী, তো তারা কেউ কিচ্ছু পায়নি। তো তাদের বিষয়টা ভাবুন, সরকার এখনও পর্যন্ত তাদের বিষয় ভাবছেন না। কাজেই তাদের পক্ষে হতাশ হওয়াটা খুব স্বাভাবিক। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ফোন করছেন, আপনি নিজেই দেখলেন যে বারবার ফোন আসছে। তারা বলছেন যে আচ্ছা আমরা কি পাবো না? আমরা বারবার তাদের বলার চেষ্টা করছি অবশ্যই পাবেন। আমরা আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় স্যাটে যখন এই মামলাটি করেন সংগঠনের হয়ে, তখন কিন্তু আমাদের এই মামলার যে পিটিশন সেটার মুসাফিদা করে দিয়েছিলেন আইএনটিইউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি প্রয়াত রমেন পাণ্ডে এবং সিনিয়র অ্যাডভোকেট সর্দার আমজাদ আলী। তারা দুজনেই কিন্তু অত্যন্ত মরমী মানুষ এবং অত্যন্ত প্রত্যেকটা যে শ্রমিক শ্রেণী তাদের প্রতি অত্যন্ত দরদ ছিল তাদের।
তারা প্রথমেই আমাদের যেটা বলেছিলেন, বিশেষত প্রয়াত রমেন পাণ্ডে, যে দেখো তোমরা তো সরকারি কর্মচারী, তোমরা স্যাটে মামলা করলে শুধু সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হবে, কাজে মামলার পিটিশনটা এমনভাবে করতে হবে যাতে শুধু সরকারি কর্মচারী নয়, সবাই অর্থাৎ অন্যান্য রাজ্যকর্মী যারা, মানে যারা গ্র্যান্টিং এড হেডে যারা বেতন পেনশন পান তারাও। সে কারণে আমাদের পিটিশনটা আমরা করি, যেটা মুসাবিদা করে দিয়েছিলেন ওনারা দুজন, সেটা আমরা করি যে 5th পে কমিশন, 5th স্টেট পে কমিশনে যাদের বেতনক্রম সুপারিশ হয়েছে এবং রোপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে তাদের জন্য আমরা এই মামলাটা করি। অর্থাৎ মামলার পিটিশনেই কিন্তু আমরা একদম সুনির্দিষ্টভাবে শুধুমাত্র স্বার্থপরের মতো রাজ্য সরকারি কর্মচারী বা তার পেনশনারদের কথা ভাবিনি, আমরা সবার কথা ভেবেছি এবং সেইভাবে মামলাটা হয়েছে। এবং রোপা 2009 যদি আপনি দেখেন তার 25 নম্বর পাতাটা দেখবেন, পূর্বতন অর্থমন্ত্রী বাম সরকারের ডক্টর অসীম দাশগুপ্ত তিনি কিন্তু সুনির্দিষ্টভাবে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যেমন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ এবং ডিয়ারনেস রিলিফ দেওয়ার প্রভিশনটা রেখেছিলেন, একই রকমভাবে 25 নম্বর পাতায় সুনির্দিষ্টভাবে গ্র্যান্ট ইন এইড হেডে যারা বেতন ভাতা পেনশন পান তাদেরটাও রাজ্য সরকারি কর্মচারীদের মতো একই হারে একই দিন থেকে তাদেরও হবে বলে রেখেছিলেন। এবং রোপা 2009 বা যে কোনো রোপা হচ্ছে সংবিধানের 309 নম্বর ধারায় এটা তৈরি হয়, ফলে এটা কিন্তু কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ এ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের এটা সাংবিধানিক প্রতিশ্রুতি। সরকার হচ্ছে একটা কন্টিনিউইং বডি, সরকারে কে এলো, কে মুখ্যমন্ত্রী হলো, কোন রাজনৈতিক দল শাসক দল হলো, এর উপর কিন্তু সরকারের এই কন্টিনিউইটি এবং সরকারের কনস্টিটিউশনাল যে কমিটমেন্ট তার উপরে কিন্তু কোনো আঁচড় পড়ে না। ফলে রোপা 2009-এর উপর এই রায় হয়েছে এবং স্বাভাবিকভাবে রোপা 2009-এ কনস্টিটিউশনাল কমিটমেন্ট করে আছেন রাজ্য সরকার যে তারা গ্র্যান্ট ইন এড হেডের কর্মী এবং পেনশনারদেরও এই ডিএটা দেবেন, তারা দিতে বাধ্য। আবার পূর্বতন রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে 41,770 কোটি টাকার হিসেব দিয়েছিলেন, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছিলেন যে 23,000 কোটি টাকা লাগবে রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি পেনশনারদের দিতে, আর বাকি টাকাটা লাগবে গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন পেনশন পান তাদের জন্য। অর্থাৎ সুপ্রিম কোর্টে সরকার আগে কে মুখ্যমন্ত্রী ছিলেন এটা বিষয় নয়, কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এটা বিষয় নয়, বিষয় হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারা কিন্তু সুপ্রিম কোর্টে এটা স্বীকার করে নিয়েছেন যে এই রায় গ্র্যান্ট ইন এড হেডের কর্মচারীদের জন্য প্রযোজ্য, কিন্তু আজ পর্যন্ত হয়নি। সব থেকে আতঙ্কের বিষয় যেটা, এই 41,770 কোটি টাকার মধ্যে 6,600 কোটি টাকা খরচ করে গেছেন আগের সরকার, ওই যে কিছু কর্মচারীকে দিয়েছেন বা পেনশনারকে, তাহলে এখনও 35,170 কোটি টাকার সংস্থান দরকার। এখন এই রায়টা কার্যকর করতে গেলে গ্র্যান্ট ইন এড হেডের কর্মচারী পেনশনারদেরও এই রায় কার্যকর করে তাদের বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দিতে গেলে এই 35,170 কোটি টাকার সংস্থান কিন্তু বাজেট বরাদ্দে রাখতে হতো। আমরা 22 তারিখে খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি এবং আমাদের প্রতিক্রিয়াতে আমরা বলেওছি যে বাজেট বিবৃতিতে কিন্তু এই 35,170 কোটি টাকার বকেয়া ডিএ মেটানোর বা ডিয়ারনেস রিলিফ মেটানোর কোনো সংস্থান নেই। অর্থাৎ যদি রাজ্য সরকার এই অন্য কোনো সাপ্লিমেন্টারি বাজেট করে বা বাজেট বিবৃতি যখন বিধানসভায় পাশ হবে তখন যদি অন্য কোনো রকম প্রভিশন না ঢোকান, তাহলে আগামী 31শে মার্চ 2027 অর্থাৎ 26-27 অর্থবর্ষের শেষ দিন পর্যন্ত রাজ্য সরকার গ্র্যান্ট ইন এড, ওয়ার্ক চার্জ কর্মচারী, চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী এবং কলকাতা মিউনিসিপ্যাল এলাকার যারা পেনশনার তাদের কাউকে টাকা দেওয়ার কোনো রকম সংস্থান তারা রাখেননি। এটা আমাদের সবথেকে আতঙ্কিত করে তুলেছে, কিন্তু তারা হতাশ হয়ে পড়ছেন, খুব স্বাভাবিক। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন, আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম যে 1 জুন তিনি বলেছিলেন আমরা কর্মচারীদের সঙ্গে সরকার লড়াই করবে না, আদালত সরকার কর্মী বান্ধব হিসেবে কাজ করবে। কিন্তু 1 জুনের পরে আজকে 14ই এপ্রিল,
আমার এই কথা বলতে কোনো দ্বিধা নেই। 14 জুলাই 14ই জুলাই আমার এই কথা বলতে কোনো দ্বিধা নেই। সরকার কিন্তু 1 ইঞ্চি এগোয়নি। যেমন ধরুন ভুলটা সংশোধন করতে হবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি, এবং প্রভাত মিশ্র যিনি মাননীয় এসিএস ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, তাকে আমি স্পেসিফিক্যালি বলেছি আপনি ইন প্রেজেন্স অফ সিএম আমাকে বলুন যে আমি যে কথাগুলো বলছি এটা সত্যি না মিথ্যে, এটা অতিরঞ্জিত না এটা ফ্যাক্ট। তাহলে আপনি পরিকল্পিতভাবে, আপনি একজন আইএএস অফিসার, আপনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে পান, কাজে আপনি জানেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কী। তাহলে আপনি আগের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের নির্দেশে একটা চক্রান্ত করেছেন এবং অন্যায় করেছেন। আমাদের 57% প্রাপ্য আপনি কেটে নিয়েছেন, এটা ঠিক না ভুল? উনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে কোনো জবাব দিতে পারেননি। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বুঝেছিলেন যে না এটা সত্যি, এবং শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আরে ওনারা যেটা বলছেন আমার সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায়, আমি যদি আজকে এই মুহূর্তে 1200 কোটি টাকা আমি স্যাংশন করে দিতে পারি, আরও 400, 500, 600 কোটি টাকা যদি ভুল সংশোধন করতে লাগে তাহলে আমি সেটা দেব। কিন্তু আজকে 14ই জুলাই আজকে পর্যন্ত কোনো ভুল সংশোধন হয়নি, এবং কলকাতার পেনশনারদের ক্ষেত্রে যে অর্ডার বেরিয়েছে দেখবেন এস্টিমেটেড 50% অফ দ্য এস্টিমেটেড দেওয়া হবে, অ্যাকচুয়াল নয়। তার মানে আজও হিসেবের ওই গরমিল ভুজামিল। এখন এইটা কে সংশোধন করবে? আপনি ভুল করলে আমি সংশোধন করব? অর্থ দপ্তর ভুল করেছে তো অর্থ দপ্তর সংশোধন করবে। এবং বিভিন্ন লোক বলছেন দেখছি যে ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র এই কাজ করছে। আমি এত সরলীকরণে বিশ্বাসী নয়। ব্যুরোক্রেসি সবসময় কাজ করে পলিটিক্যাল এক্সিকিউটিভদের নির্দেশে। তাহলে কি এটা ঘটেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামনে অর্থ দপ্তরকে এক কথা বলেছেন আর তার আসল নির্দেশটা অর্থ দপ্তরের আধিকারিকদের কাছে যাননি? আর যদি এরকমটা হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তারপরে অর্থ দপ্তরের আধিকারিকরা এই সংশোধন করছেন না, তাহলে বলতেই হয় যে সরকারের 2 মাসেই গভর্ন্যান্স বলে কোনো বিষয় নেই। এটা সরকার ঠিক করবে। কাজেই আমরা 22 তারিখে আমাদের মামলা আছে, আমরা সেখানে এই মামলায় কন্টেম্প পিটিশন যাতে ওঠে আমরা চেষ্টা করব আপ্রাণ। এবং মজার ব্যাপার কী জানেন, 1 জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এই খবরটা পেয়েই মামলার যে 3 রেসপন্ডেন্ট সংগঠন, তার মধ্যে একটি সংগঠন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় তারা সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক আছে, মামলা পিছিয়ে দিন। স্বাভাবিকভাবে যখন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে মামলা পিছিয়ে দেওয়ার একটা আবেদন এসছে, আমরা তার বিরোধিতা করতে পারিনি, মামলা পিছিয়ে গেল একবারে 22শে জুলাই পর্যন্ত। এখন মূল মামলাকারী সংগঠন আমরা, মামলায় আরও একটি রেসপন্ডেন্ট সংগঠন রয়েছে, তাদের কারোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি অধিক আস্থা দেখাতে গিয়ে আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করে ফেলছি। কাজেই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি 1 জুন যে প্রতিশ্রুতিগুলো আমাদের দিয়েছেন সেগুলো আপনি পূরণ করার ব্যবস্থা করুন। আর ওই ব্যুরোক্রেসির ঘাড়ে দোষ চাপিয়ে পলিটিক্যাল এক্সিকিউটিভদের রেয়াত করার রাস্তায় আমরা হাঁটি। মনে হচ্ছে কলকাতা কর্পোরেশন এরিয়ার যে সমস্ত পেনশনাররা রয়েছেন তাদের উল্লেখ করে যে নোটিশটা বেরিয়েছিল সেই সংক্রান্ত কোনো কাজ কি এগিয়েছে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে? আপনার কাছে কোনো খবর? দেখুন, ব্যাপারটা হলো যেটা হচ্ছে আমাদের 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় বেরিয়েছে, এখানে মূল যে দুটো বিষয় একদম পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। কিন্তু সেই সময় মানে পূর্বের সরকার ছিল, তৃণমূল সরকার ছিল, তিনিও টাল বাহানা করে তারা হিন্দু মালহোত্রা কমিটির কাছে একটা পারমিশন চেয়েছিল যে 16 থেকে 19 পর্যন্ত হিসাব করে তারা ডিএটা দিয়ে দেবে। কারণ হিসাবে সেটাও বলেছিল যে 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত এই যে হিসাবটা সরকারের যে HRMS সেখানে নেই, স্বাভাবিকভাবে সেটা দিতে গেলে সময় লাগে। তাই খুব সহজে দেওয়ার জন্য ওইটা HRMS-এ আসে বলে 16 থেকে 19 দিয়ে দেওয়ার কথা বলেছে। স্বাভাবিকভাবে আমরাও মনে করেছি যে ঠিক আছে পিছন থেকে আরম্ভ হোক, তারপরে সামনেটা আসবে। সেখানে হিসেব করে যখন কর্মচারীদের টাকাটা ঢুকালো তখন আমরা দেখলাম যে মাত্র টোটাল করলে পরে ওই 16 থেকে 19 তাতে 43-44% ডিএটা দিয়েছে। বাকিটা একদম সরকার নিজের তহবিলে রেখে দিয়েছে না খরচ করে ফেলেছে সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে,
আমরা যেটা দিচ্ছে সেটা তো সরকারি কর্মচারী নেবে, আমরা তো বলতে পারবো না যে আপনারা কেউ নেবেন না, সেটা আমরা বলতে পারিও না। এখন সেক্ষেত্রে আবার একটা জিনিস দেখলাম যে খোদ কলকাতায় বসবাস করে, অর্থাৎ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গায়ে বসবাস করে যারা অবসর নিয়েছে খোদ রাজ্য সরকারি কর্মচারী, এই যে কলকাতার যে ব্যাংকগুলোর থেকে যে পেনশন পায় তাদের ঢুকছে না। এটা বারবার চিঠি দিয়ে আমরা আঘাত এনে অর্ডারটা বার করেছি। 7ই জুলাই অর্ডারটা বেরিয়েছে, আজকে 14ই জুলাই। হাত গুটিয়ে বসে আছে সরকার। তারা আমাদের কাছে রোজ ফোন করছে। আমি যে হ্যাঁ দেখুন, আমরাও তো দেখেছি সরকার আগে টাকা ঢুকিয়েছে, পরে অর্ডার বার করেছে। আমরা এটাও বলেছি যে আমরা যখন 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে যাই, হঠাৎ একদিন আগে 29শে মে হঠাৎ করে যারা ট্রেজারি থেকে পেনশন পান তাদের একটা টাকা ঢুকে গেল। কি হিসাবে? না, পেনশন হিসাবে। মানে এত তাড়াতাড়ি ঢুকিয়েছে, কারণ একটাই, শুভেন্দুবাবুর সাথে মারতেন সরকার 100 দেয়নি, যেন প্রকারে ঢুকি অর্ডার নেই সেখানে সরকারি তহবিলকে একটা চলে গেল অপ্রাপ্ত কর্মচারীদের কাছে। এটা কেন হলো? তারপরে আমরা দেখলাম যে 29 তারিখে ব্যাকডেট দিয়ে সেটা প্রকাশ করছে। আর এখানে 7 তারিখে অর্ডারটা বার করেছে, দেওয়া হবে কি না 50%, টোটালটা করে 50%। অর্থাৎ সরকার তো নিজস্ব মানে ফর্মুলাতে তারা ক্যালকুলেশন করে ডিএটা দিচ্ছে 605। এই যে 10 বছরের যে ডিএটাকে গড় করে 605 হিসাব ধরে দেওয়ার ফলে আমাদের ডিএটা একটা সময় যেখানে 10% হয় সেখানে 2% হয়েছে, যেখানে 5% হয় 0% হয়েছে। এরকমভাবে মানে নেগেটিভ মাইনাসে গিয়ে আমাদের যে এই যে টোটাল ডিএটা মানে বহু পরিমাণ কমিয়ে দিয়েছে। আগে দিক, এটার জন্য আমাদের সর্বোচ্চ আদালত আছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, 7 তারিখে অর্ডার বার হয়ে যাওয়ার পর আজকে 14 তারিখ কেন এখনো হচ্ছে না? আমরা বুঝতে পেরেছি, আমরা তো রিলায়েবল সোর্সে খবর নিই। এখন ব্যাপারটা হলো ওই যে 50% দেবে বলেছে, আর যারা ট্রেজারি থেকে নিত তাদেরও ঢুকিয়ে দিয়েছে। অতএব এখন সেটা যদি মানে হিসাবে যদি গণ্ডগোল হয় তাহলে সরকারের মুখ পুড়বে। কারণ অনেকে, আমরা তো বলবো যে আপনার 20,000 টাকা পেনশন, আপনি দেখুন তো কত টাকা পেয়েছে, ও 20,000 টাকায় কত টাকা পেয়েছে। অর্থাৎ এখন তারা ধন্দে পড়েছে। ঠিকমতো হিসাবটা না করলে যদি এটাকে দেখা যায় ডিফারেন্স হয়ে গেল, তাহলে সরকার মহা মুশকিলে পড়বে। এর জন্য এই ক্যালকুলেশন নিয়ে এখনও ব্যস্ত, এতদিন ব্যস্ত ছিল, আবার এখনও ক্যালকুলেশন নিয়ে ব্যস্ত। এই হলো মূল কথা। দেখুন, ঘটনাটা হলো যে আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা আদায় করব। এখান থেকে কোনো মতে সরকার পিছিয়ে আসতে পারবে না। কিন্তু একটা প্রশ্ন, শ্যামলবাবু বলেছে যে গ্যারান্টি নেইদের জন্য আমরা বারবার সরকারের কাছে বলছি, সরকার একদম একটা কথা বলছে না, গ্যারান্টি নেইদের কথা একটা বারও তারা বলছে না। তাই আমাদের সন্দেহ হয় সরকার কি চাইছে, তাদের কি দেবে না? মলাবাবু বলেছেন আমাদের এই অর্ডারটা যেটা কলকাতা মিউনিসিপ্যাল এলাকা যারা ব্যাংক থেকে পেনশন নেন তাদের জন্য যেটা বেরিয়েছে, এই অর্ডারটা আমাদের খুব চমকে দিয়েছে। অর্ডারটা এক জায়গায় লেখা হয়েছে রিলিফ, ইন্টারিম একটা রিলিফ দেওয়া হচ্ছে। এখন আমরা সরকারের কাছ থেকে কোনো রিলিফ চাইনি। রোপা 2009-এ এটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সরকারের মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে এই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এআইসিপিআই মেনে। কাজেই রিলিফ কথাটা ব্যবহার করবেন কেন? আমরা সরকারের কাছ থেকে কোনো দয়া দাক্ষিণ্য, কোনো অনুকম্পা, কোনো পারকুইজিট চাইছি না। আমরা চাইছি সরকারের যেটা কম্পালসার, মানে সরকারের যেটা বাধ্যতামূলক বিষয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়টা মানতে হবে, সেটা সরকার মানুন। সরকারের কোনো রকম ওই রিলিফ আমরা চাইছি। দ্বিতীয় বিষয়, আপনি অর্ডারটা দেখবেন, একবার তাতে বলা হয়েছে যে ব্যাঙ্কগুলো থেকে ডেটা নেওয়া হবে, তার পরে প্যারাগ্রাফে বলা হয়েছে এজির থেকে ডেটা নেওয়া হবে। আগে সরকার ঠিক করুন কার থেকে ডেটা নেবেন। এবার ভাবুন তো, আপনার বাড়িতে 5টা লোক কাজ করে, তা তাদের মাইনেপত্র আপনি ঠিকমতো দিচ্ছেন না। হঠাৎ একদিন আমায় এসে বললেন, দাদা এদের মাইনেটা একটু কীরকম কী হবে, একটু আপনি ঠিক করে দিন তো হিসেবটা। আমি পারবো? রাজ্য সরকারের পেনশনার,
রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকার তার হিসেব জানেন না, গল্প বলার জায়গা পাননি। 1 জুন আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, অর্থ সচিব সেখানে ছিলেন, মুখ্য সচিব সেখানে ছিলেন, তারা কোনো কথা বলতে পারেননি। আমরা বলেছি যে আপনারা মিথ্যে কথা বলছেন, একদম শব্দ চয়নে সতর্ক থেকে বলছি, আমরা বলেছিলাম আপনারা মিথ্যে কথা বলছেন। HRM এসে বেতন হয়েছে 2016 থেকে অনওয়ার্ডস, কাজী সেই তথ্য আপনার ফিনান্সে আছে। এবং তার আগে 15 পর্যন্ত কোষা নামক একটা ডিপার্টমেন্ট বেসড সিস্টেমে মাইনে হয়েছে। তার আমি যদি ধরে নিই যে কয়েকটা দপ্তর তারা নেগলিজেন্সির জন্য সেই ডেটাবেস তারা হারিয়ে ফেলেছে, তাহলে টাটা কনসালটেন্সি সার্ভিস সেই পুরো বিষয়টার দায়িত্বে ছিল, তাদের ক্ষেত্রে এই ডেটাবেস আছে, তা আপনারা সেই ডেটাবেস নিয়ে করুন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, হ্যাঁ আপনারা রিজার্ভ ব্যাঙ্ক, TCS এবং এদের নিয়ে আপনারা আলোচনায় বসুন। আজকেও হচ্ছে না, আর কতদিন আমরা অপেক্ষা করব? আমরা 22শে জুলাই মামলা, এবং আপনি বলুন তো সরকারের যে সদিচ্ছার অভাব আছে তার সব থেকে বড় প্রমাণ ওয়ার্ক চার্জ কর্মচারী, তাদের রেগুলারাইজেশন 1974 সালে তৎকালীন সরকার করেছিলেন যে 3 বছর চাকরি করলে তাদের কোয়াজি পার্মানেন্ট হবে, তাদের ছাঁটাই করা যাবে না, আর 10 বছর চাকরি হলে তাদের পার্মানেন্ট করতে হবে, রেগুলার এস্টাবলিশমেন্টে ঢুকিয়ে দিতে হবে। 34 বছর বাম শাসনে এই একই অর্ডার চলেছে। 2011 সালে একেবারে চিটিংবাজি করে, শব্দ চয়নে সতর্ক থেকে বলছি, চিটিংবাজি করে তাদের এই অর্ডারটা খারিজ করে দিলেন। কী চিটিংবাজি? বলেন উমাদেবী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ কর্ণাটক অ্যান্ড আদার্স, এই মামলার রায়ের জন্যে তাদের রেগুলারাইজেশন বন্ধ করে দিতে হচ্ছে। উমাদেবী অ্যান্ড আদার্স অ্যান্ড স্টেট অফ কর্ণাটক মামলায় কী ছিল? সেখানে ছিল যে PSCর মাধ্যমে, UPSCর মাধ্যমে সিভিল পোস্ট এবং সিভিল সার্ভিসে ফেয়ার রিক্রুটমেন্ট হয়। এই রিক্রুটমেন্ট করার কথা বলা ছিল, কিন্তু আন্ডার 309 অফ দ্য কনস্টিটিউশন স্টেট গভর্নমেন্ট হাতে যে নিয়োগ সংক্রান্ত অধিকার তুলে দিয়েছে, কনস্টিটিউশনাল রাইট, সেটা সুপ্রিম কোর্ট কেড়ে নেয়নি। আজও এই রেগুলারাইজেশন হয়নি। খুব বেশি হলে 1000-2500 ওয়ার্ক চার্জ কর্মচারী আছেন, PWD, হেলথ, BHE, তো এগুলো রেগুলারাইজেশনটা শুভেন্দু অধিকারী মাননীয় করে দিতে পারতেন না? আবার ধরুন এই ওয়ার্ক চার্জ কর্মচারীদের সামান্য তাদের এই বকেয়া ডিএটা দিয়ে দেওয়া যেত না? যারা চুক্তিভিত্তিক কর্মচারী, সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের দিয়ে দেওয়া যেত না? ডেলিগেটেড যেসব কর্মচারী, গতবারে 4% যখন দিয়ে বাড়লো, হোমগার্ডদের ডেলি ওয়েজ বেড়েছিল 21 টাকা, মানে সামান্য টাকা, সেটুকু দিতে পারবেন না? সরকারের সদিচ্ছার অভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনও চাই সরকার কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, আমরা গঠনমূলক সহযোগিতা দেব, কিন্তু আগামী 22 তারিখ আমরা সুপ্রিম কোর্টে মামলায় যাব, আমরা সেখানে সমস্ত বিষয় উপস্থাপিত করব। আমরা আশা করব সরকার তার আগেই কলকাতার যে পেনশনার এবং গ্র্যান্টিং এডদের সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবেন এবং ভুলটা সংশোধন করবেন। ওই ভুল হিসেবে টাকা দিয়ে আমরা রায় মেনেছি এটা বলা যাবে না। দুর্ভাগ্য একটাই, পূর্বতন সরকার পরিকল্পিতভাবে রায়টার পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করে রায়টা কার্যকর করাটা বিলম্বিত করেছিলেন এবং সুপ্রিম কোর্টের কাছে একটা চূড়ান্ত বিড়ম্বনার বিষয় করে তুলেছিলেন। এই সরকার সেই বহুমাত্রিক জটিলতাটাকে আরও বাড়িয়ে পুরো বিষয়টাকে দুর্বোধ্য করে তুলতে চাইছেন যে আমরা সুপ্রিম কোর্টে কী বলবো, কত বলবো, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কত শুনবেন, কিন্তু এটা হওয়া উচিত নয়। আমরা সরকারের কাছে আবেদন করব যে আপনারা 21 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে, দয়া করে সদর্থক ভূমিকা